অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডি। ভবানী ভবনে প্রায় 5 ঘন্টা অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধে 6টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়, প্রায় রাত 11:30 পর্যন্ত সিআইডির জিজ্ঞাসাবাদ চলে। কি কারণে জিজ্ঞাসাবাদ? সই জাল তদন্ত করছে সিআইডি আধিকারিকরা, আর এই সই জাল তদন্তে অভিষেককে টানা জিজ্ঞাসাবাদ সিআইডির। অভিষেককে সিআইডি জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফিও। 3 বার এড়িয়ে গিয়েছেন হাজিরা, আর 3 বার হাজিরা এড়িয়ে হাইকোর্টের নির্দেশে সিআইডি হাজিরা অবশেষে অভিষেককে জিজ্ঞাসাবাদ সিটের তদন্তকারীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 5 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। একদিকে ছবি দেখাচ্ছি, বিধানসভার সই জাল তদন্ত, সিআইডি আধিকারিকরা সে তদন্ত করছে এবং অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং বিধানসভায় সই জাল তদন্তের আগে দেখা গিয়েছিল কি, ঠিক গত পরশুদিন যে ছবিটা দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে, পার্টি অফিসে, সেখানে সিআইডি আধিকারিকরা পৌঁছে যান। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস, সেখানেও সিআইডি আধিকারিকরা পৌঁছে যান এবং গতকাল 3 বার হাজিরা এড়ানোর পর অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশে হাজিরা দেন এবং প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষমেশ হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর তিনি পৌঁছলেন ভবানী ভবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। আমি সময়ের দাম আছে, সময় নষ্ট করতে চাই না। কি কারণে অভিষেককে জিজ্ঞাসাবাদ? বিধানসভায় সই জাল মামলা, সে কারণে জিজ্ঞাসাবাদ। বলছিলামই আপনাদের, প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি আধিকারিকরা এবং একাধিক প্রশ্নের উত্তরে সিআইডি আধিকারিকরা নাকি সন্তুষ্ট নন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কি জানতে চাইলেন সিআইডি আধিকারিকরা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে জানবো। তবে তার আগে আরো একবার জানাই কি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকার। এর আগে 3 বার হাজিরা এড়িয়েছেন তিনি। প্রথমবার তিনি বলেছেন তিনি অসুস্থ, দ্বিতীয়বার বলেছেন তিনি দিল্লিতে রয়েছেন, দলীয় কাজের জন্য বাইরে রয়েছেন, তৃতীয়বার তিনি বলেছেন তিনি শহর কলকাতার বাইরে রয়েছেন দলীয় কাজের জন্য। অবশেষে বিচারপতি কৌশিক চন্দ যখন গতকাল নির্দেশ দেন, তারপর দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশে ঠিক সন্ধে 6টার মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল। সন্ধে 6টার মধ্যে তিনি হাজিরা দিলেন এবং হাজিরা যখন দিলেন প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলেন সিআইডি আধিকারিকরা। কিন্তু সেখানে একাধিক প্রশ্ন করা হয়, কারণ 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ মানে অনেক প্রশ্ন থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই অনেক প্রশ্নের ভিড়েই উত্তরে কি সন্তুষ্ট সিআইডি? না, যা জানা যাচ্ছে তাতে উত্তরে সিআইডি সন্তুষ্ট নয়। 6ই মের মিটিং এর রেজলিউশন বুক নিয়ে জিজ্ঞাসাবাদ। কি জানাতে চাওয়া হয় সিআইডির তরফ থেকে? মিটিং এর রেজলিউশন বুক কোথায়? সিআইডির তরফ থেকে প্রশ্ন ওঠে। একাধিকবার তল্লাশিতেও মেলেনি মিটিং এর রেজলিউশন বুক। অভিষেকের জিজ্ঞাসাবাদেও হদিশ মেলেনি এই রেজলিউশন বুকের। বিরোধী দলনেতা নির্বাচনে কে ছিলেন জানতে চায় সিআইডি আধিকারিকরা। 70 বিধায়কের উপস্থিতি বলা হলেও সকলে ছিলেন না বলে দাবি। অনুপস্থিত বিধায়কদের হয়ে কার সই জানতে চায় সিআইডি আধিকারিকরা। অনুপস্থিত বিধায়কদের সঙ্গে পরে কথা হয়েছিল কিনা তাও জানতে চায় সিআইডি। জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি বলে দাবি সিআইডির। চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের বিরুদ্ধে আরও এক মামলার তদন্তে সিআইডি। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার থানায় এফআইআর। বিধাননগর সাইবার থানার কেস ডায়েরি সহ নথি সংগ্রহ সিআইডির। অভিষেকের বিরুদ্ধে ভোট প্রচারে উস্কানির অভিযোগে এফআইআর হয়। অভিষেকের 4 তারিখেই ডিজে বাজবে মন্তব্য। একবার শোনাই যে কি উস্কানিমূলক মন্তব্য ছিল তার এই ডিজে নিয়ে। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা
আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। 4 তারিখ তৃণমূল জিতবে এবং হালকা করে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে, এ মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে সিআইডি তদন্ত করছে। কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখ বিপুল ভোটে জিতবে ভেবেছিল তৃণমূল, সেই তৃণমূলের ভরাডুবি হয় 4 তারিখ 4 মে এবং বহু নেতা তারা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের এই হারের জন্য দায়ী। এবার অভিষেকের ঔদ্ধত্যে কল্যাণ রীতিমতো হুঙ্কার দেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো বিস্ফোরক গতকাল। হয় অভিষেক নয় দল, মমতাকেও আলটিমেটাম তৃণমূল সাংসদের। অভিষেককে নিয়ে চললে মমতার দলে নেই, অবস্থান স্পষ্ট করে দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের জন্যই দলের সর্বনাশ বলে তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এত অ্যারোগেন্সের কি আছে? সময় থেকে শিক্ষা পেল না? আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে। নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। অন্ধের মতো অভিষেকের উপর নির্ভর করেছেন মমতা, এতেই ডুবেছে দল, তোপ শতাব্দী রায়েরও। Mamata Banerjee also depends on Abhishek. It's a wrong, totally depends on Abhishek. It's a wrong decision. She's a very powerful politician. She knows everything, but she's done wrong things. Maybe it's a Dhritarashtra. সায়নী ঘোষ, তাকে ঠিক কিভাবে দেখা যেত? একদম মনে হতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তিনি চাইছেন, শাড়ি পরছেন, হাওয়াই চটি পরছেন। কিন্তু না, বেসুরো সায়নীর কাছে এগুলো এখন অতীত হয়ে গেছে। দিল্লি থেকে কলকাতা ফিরলেন সায়নী ঘোষ, কিন্তু কিভাবে? না, সেই চেনা ছবিটা আর দেখা গেল না। বিমানবন্দরে সাংসদকে দেখা গেল মুখে মাস্ক, মাথায় টুপি, এবং এতেই প্রশ্ন উঠেছে, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ যে এত গোপন গোপন ভাব কেন। একটু যদি আগের ছবিও দেখি, সায়নী ঘোষকে ঠিক কিভাবে দেখা যেত? এই ছবিটা দেখা যেত। একদম যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চলাফেরা করেন, কোথাও গিয়ে তিনিও ঠিক ওইভাবেই শাড়ি পরে, হাওয়াই চটি পরে চলতেন। কিন্তু এখন কি হলো? এখন ছবিটা তো একদম পাল্টে গেল। জিন্স, টপ, মাথায় টুপি, সানগ্লাস আর সঙ্গে মুখে মাস্ক। আর এখানেই কুণাল ঘোষ কটাক্ষ করেছেন, এত গোপন গোপন ভাব কেন? সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম, তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে। আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন, তখন তারা তাকে ফোনেও পাবেন না। এখন দলের লিডারশিপকে তো পাশে দরকার, শাখা সংগঠনের প্রধান
তো তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। শাহজাহানের সন্দেশখালীতে ফের অস্ত্র ভাণ্ডারের হদিশ। পুকুরে তল্লাশি চালিয়ে 2000 রাউন্ড গুলি এবং 16টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। শাহজাহান শাগরেদদের জেরা করেই অস্ত্র ভাণ্ডারের খোঁজ। পাড়ার পুকুর, কিন্তু এই পুকুর যে সে পুকুর নয়। এই পুকুরের তলাতেই অস্ত্র ভাণ্ডার, জলের তলায় গুপ্তধন, কয়েক হাজার রাউন্ড গুলি, একাধিক আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার পুকুরের জলে তল্লাশি চালিয়ে এই অস্ত্র ভাণ্ডার উদ্ধার করে রাজ্য পুলিশের এসটিএফ। এই অস্ত্র ভাণ্ডারের খোঁজ মিলল যে জায়গা থেকে, সে জায়গার নাম সন্দেশখালী, উত্তর 24 পরগনার সন্দেশখালী। এই সেই এলাকা এককালে যেখানে সাম্রাজ্য চালাতেন তৃণমূলের শেখ শাহজাহান। শাহজাহানের নামে ক্লাব, শাহজাহানের নামে বাজার, শাহজাহানের নামে টুর্নামেন্ট। দাপট এমনই যে তাকে ধরতে গিয়ে হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। শাহজাহান এখন জেলে, কিন্তু তার শাগরেদদের অনেকেই বাইরে। রাজ্যে পালা বদলের পরে ধরা পড়ার ভয়ে বেপাত্তা, আর আগ্নেয়াস্ত্র লুকোচ্ছে পাড়ার পুকুরে। তেমনই একটি পুকুরের সন্ধান মেলে সন্দেশখালীর নেজার থানা এলাকার খড়িহাট শ্মশানের কাছে। শ্মশান লাগোয়া এই পুকুরেই বৃহস্পতিবার তল্লাশি চালায় এসটিএফ। মেলে অস্ত্র ভাণ্ডারের খোঁজ। প্রায় 2000 রাউন্ড গুলি এবং 16টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। প্রচুর পরিমাণে বন্দুক, পিস্তল, বন্দুকের যে সমস্ত গুলি হয়, গুলি বারুদ, এই সমস্ত পাওয়া গেছে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে। এগুলো মনে হচ্ছে বলতে আমরা যাদের দ্বারা আতঙ্কিত হই, কারণ এরা সম্পূর্ণ শাহজাহান শেখের শাগরেদ। সন্দেশখালীতে শাহজাহানের রাজত্ব শেষ, কিন্তু এখনো সন্দেশখালীর গায়ে শাহজাহানের দাপটের চিহ্ন। বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই মিলছে অস্ত্রের ভাণ্ডার। সন্দেশখালীর দুই ভাই রবীন দাস এবং গোপাল দাস, দুজনেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা। গত 7ই জুন রবিবার তাদের বাড়ির সামনের পুকুরে তল্লাশি চালায় এসটিএফ। উদ্ধার করে 19টি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। গ্রেপ্তার করা হয় দুই ভাইকে। তাদের জেরা করেই খড়িহাট শ্মশান লাগোয়া এই পুকুরে অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলে। 2024-এ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি। তারপরে সন্দেশখালীর একাধিক জায়গায় হানা দেয় সিবিআই এবং এনএসজি। বিস্ফোরকের খোঁজে রোবট নামে। শাহজাহানের এক শাগরেদের বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয় অস্ত্র ভাণ্ডার। উদ্ধার করা হয় একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, পুলিশের কোল্ড রিভলভার। শাহজাহান জেলে 2 বছর কেটে গিয়েছে, এখনো সন্দেশখালীতে মিলছে অস্ত্র ভাণ্ডারের হদিশ। সন্দেশখালী যেন যুদ্ধক্ষেত্র। নিউজ 18 বাংলা। বেসরকারি হাসপাতালে কড়া নজরদারি। বেসরকারি হাসপাতাল নিয়ে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে 10% বেড সংরক্ষণ। বেসরকারি হাসপাতালের বিল নিয়েও করা রাজ্য। ইনডোর ও আউটডোরে টেস্টের বিল নিয়েও প্রশ্ন। বেসরকারি হাসপাতালে রেড চার্ট ডিসপ্লের নির্দেশ। গঙ্গা পারে বিশাল দুর্গা মূর্তি। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে 60 ফিটের দুর্গা। প্রথম ধাপে মূর্তি তৈরিতে 2 কোটি টাকা বরাদ্দ হয়। নতুন রূপে সেজে উঠছে গঙ্গার পশ্চিম পাড়।
পোর্ট ট্রাস্ট ল্যান্ড দিয়েছে, এনবিসিসির একটা বড় প্ল্যানিং আছে। আমরা রামকৃষ্ণপুর ঘাট, এই পুরো ঘাট এলাকাকে আমরা ভালো করে নতুন ভাবে, এনবিসিসির একটা প্ল্যান আছে, সেটা পাসও হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। এখানে একটা বড় দুর্গা প্রতিমা, মেটালের একদম আধুনিক দুর্গার প্রতিমা, তার পাশে দুদিকে দুটা করে বড় বড় ধনুচি তৈরি হওয়ার প্ল্যান আছে। এটা তৈরি হলেই এই এলাকার চেহারা পাল্টি হয়ে যাবে। লন্ডন আইয়ের ধাঁচে এবার কলকাতা আই। কলকাতা আইয়ের জন্য গঙ্গাপাড়ের 4.5 একর জমি কলকাতা বন্দরের থেকে জমি পেয়েছে বেসরকারি সংস্থা। এই পোর্ট ট্রাস্টের এরিয়াতে অনেকগুলো বিকাশমূলক কাজ শুরু হচ্ছে। কলকাতার আই বলে, যেটা লন্ডন আইর মতন একটা বড় ঝুলা লাগিয়ে একটা পুরো অ্যামিউজমেন্ট পার্কের মতন হবে। আর অনেকগুলো পরিকল্পনা আছে একটা শহরকে আধুনিক করার জন্য, একটা শহরকে সুন্দর করার জন্য যা যা করণীয় আমরা আগামী দিন করব।